দেখতে মনে হয় অনেক আছে। আচ্ছা বলেন তো গতদিন আমরা কি করেছিলাম? এই যারা ক্লাস করছে বলেন অ্যানালগে কি করেছিলাম? বাকি গতদিন আমরা কতটুকু পর্যন্ত মানে করছিলাম? এই মডুলার পর্যন্ত করছিলাম আর এটা হলো হালকা একটু ধারণা দিয়েছিলাম এই মডুলার। আর সেপ্টেম্বরে যে মডুলারের একটা আপনাদেরকে একটা টাস্ক দিয়েছিলাম মনে আছে? জি ম্যাম কি জানেন কোশ্চেন দিয়েছিলেন যে কেন ডিজিটাল হ্যাঁ, why digital signal is become more popular than analog? Explain. হ্যাঁ কই এক্সপ্লেইন করেন আমাকে। কোশ্চেন নামে ভ্যাকসিন বলেন সেই যে মানে খাতার পৃষ্ঠা যে একবার উল্টাইছি এটা আমি ভুলে গেছি আজকে কি একটা বান্দাও হোমওয়ার্ক করেন নাই? হ্যাঁ? ছিল এটা কোশ্চেন ছিল। Why digital signals become popular? হ্যাঁ? কেন আমরা ডিজিটাল সিগন্যালকে ট্রান্সমিশনের ক্ষেত্রে বেশি প্রেফার করি অ্যানালগের তুলনায়? এটা ছিল হচ্ছে আমার প্রশ্ন। যেহেতু সিম্পল একটা টাস্ক এর জন্য আপনাদেরকে দিয়েছিলাম যে আমরা নেক্সট দিন সেটা নিয়ে যারা ডিসকাস করতে পারি। আর দুঃখজনক ব্যাপার হলো খাতার পৃষ্ঠা সেই যে আমরা উল্টাইছি এটা ভুলে গেছি আজকে ক্লাস project নেই। আচ্ছা একটু আমরা একটু যদি রিপিট করি কাকে দিয়ে শুরু করবো? এহসান বলেন স্যার। আমরা গতদিন হচ্ছে অ্যানালগ কমিউনিকেশন সিস্টেম নিয়ে ডিসকাস করেছিলাম। কি জিনিস ছিল সেটা একটু যদি বলেন। আচ্ছা আমরা জাস্ট হচ্ছে দুইটা কমিউনিকেশন সিস্টেম কি কি কম্পোনেন্ট না হইলে আসলে ডেভেলপ করা যায় না সেই জিনিসগুলোই এখানে ফোকাস করেছি। এখানে কিন্তু আরো অনেক কম্পোনেন্ট অ্যাড হয় তাই না? যেমন ফিল্টার এখানে আমরা অ্যাড করি নেই, অ্যাম্পলিফায়ার আছে, তারপর হচ্ছে এই একটা ফিল্টার ডিজাইন করতে গেলে অ্যাম্পলিফায়ার বলে, সো ওগুলাকে এখানে কিন্তু ইন্ট্রোডিউস করা হয়নি বাট তারাও কিন্তু আমার সিস্টেমের পার্ট। ঠিক আছে? আচ্ছা সো আমরা যেহেতু অ্যানালগ কমিউনিকেশন সিস্টেম দেখেছিলাম আজকে আমরা দেখব যে ডিজিটাল কমিউনিকেশন সিস্টেম। সো ধরেন আপনার সোর্স থেকে অ্যানালগ সিগন্যাল জেনারেট করলেন বাট আপনি হচ্ছে যেহেতু ওই যে ওই কনসেপ্টে আবার আমরা যদি ব্যাক করি যে কেন আমরা আসলে অ্যানালগ আর ডিজিটাল অ্যানালগ স্কিপ করে আমরা কেন ডিজিটাল সিগন্যালকে ট্রান্সমিট করি, তো এটার জন্য আপনাদেরকে ওই জিনিস দেখে আসতে বলছিলাম যে অ্যানালগ আর ডিজিটাল সিগন্যালের মধ্যে আসলে ডিফারেন্স কি। আব্দুল্লাহ একটু বলেন বা আপনারা একটু বলেন তো দেখি, আপনারা অলরেডি কিন্তু এই ব্যাপারগুলো জানেন সেই জন্য ওটা আমি স্কিপ করছিলাম। বলেন তো আপনাদের কাছে কি মনে হয় যে কেন আসলে অ্যানালগ সিগন্যাল থেকে ডিজিটাল সিগন্যাল বেটার? মানে প্রত্যেকটা বিটে আমরা আসলে মান পাই। আমরা যদি একটা সাইকেল চিন্তা করি, একটা সিগন্যাল একটা সাইকেল চিন্তা করি, তাহলে অ্যানালগে কি হয়, একটা নির্দিষ্ট সাইকেল হচ্ছে যে আমরা সময় মানে একটা স্পেসিফিক টাইমে আসলে আমরা ওইটা মানটা আসলে অ্যাকুরেটলি পাই না। বাট আমরা যদি ডিজিটালি কনভার্ট, কারণ নর্মালি এটা তো হচ্ছে টাইমের সাথে চলে, এটা আসলে মানে ডিজিটাল কি টাইমের সাথে চলে না? অবশ্যই চলে, কিন্তু এটা তো একটা নির্দিষ্ট বিট পালস হিসেবে কাজ করে প্রত্যেকটা। করলে তার সুবিধা কি? সুবিধা হচ্ছে যে কি আমরা আসলে মানে একটা অ্যাকুরেট ভাবে আসলে ডেটাগুলো পাই কম্পেয়ার টু হচ্ছে যে কি আপনার অ্যানালগ। এই যে অ্যাকিউরেসির যে প্রশ্নটা আসলো সেটা কেন অ্যানালগে পসিবল না, এটা হচ্ছে কনসার্নের বিষয়। অ্যানালগ সিগন্যাল যদি আমরা পুরো অ্যাকুরেটলি পাইতে চাই সেক্ষেত্রে আমরা ওই যে আমরা যেটা করছিলাম ডিসক্রিট সিগন্যাল এটা তো পয়েন্ট আমি সেটাই বললাম যে বিট অনুযায়ী তো ডিসক্রিট আসলে আমরা প্রত্যেকটা বিট পাই। দেখেন অ্যাকিউরেসির সাথে কিন্তু নয়েজ ইমিউনিটির একটা প্রশ্ন আছে, একটা লিঙ্ক আছে। হ্যাঁ, যে আপনি এই সিগন্যাল অ্যাকিউরেট আমরা কখন বলতেছি, যখন আমি যা ট্রান্সমিট করছি সেটাই আমি আবার রিসিভার এন্ডে পাচ্ছি, তার মানে আমি 100% অ্যাকিউরেট পাচ্ছি। বাট আসলে রিয়েল লাইফে কিন্তু এটা পসিবল না। ঠিক আছে? আপনি যদি ডিভাইসের থ্রু দিয়ে চিন্তা করেন, দেখেন আমরা তো যে থার্মাল নয়েজ জানি তাই না, যে প্রত্যেকটা ডিভাইসের নিজেরাই হচ্ছে হিট জেনারেট করতে পারে। সো ওখান থেকে কিছু ভোল্টেজ বা কারেন্ট কিন্তু আমার যে ইনপুট সিগন্যাল তার সাথে অ্যাড হয়ে যায়। তাহলে আপনি ডিভাইসের রেসপেক্টেও যদি চিন্তা করেন সেখানেও কি আপনি 100% নয়েজ কি বলে এটাকে বাদ দিতে পারবেন? 100% নয়েজলেস সিস্টেম কি আসলে ডিজাইন করা পসিবল না। আমরা যেটা
কতটুকু মিনিমাইজ করা যায় সেটা চিন্তা করি। তাহলে দেখেন আপনি ট্রান্সমিটার এন্ডে কিন্তু আপনার নয়েজ অ্যাড হচ্ছে, তাই না? আবার যখন আপনি ওকে ট্রান্সমিট করে দিচ্ছেন, যে চ্যানেল দিয়েও পাস করতেছে সেটা ওয়্যার্ড হোক বা ওয়্যারলেস হোক, ওখানে আবার কিন্তু নয়েজ অ্যাড হচ্ছে। তো এরকম যখন হচ্ছে প্রত্যেকটা এন্ডে গিয়ে আপনি ফিল্টারিং যতই করেন না কেন, যতই আপনি ফিল্টারিং করেন, এই যে সিগন্যালগুলো মানে আমার ইনপুট সিগন্যালের সাথে যে প্রত্যেকবার নয়েজ অ্যাড হচ্ছে, হ্যাঁ, এই নয়েজ অ্যাডের টেন্ডেন্সিটা হচ্ছে অ্যানালগ সিগন্যালের ক্ষেত্রে বেশি। নয়েজ দ্বারা তারা হচ্ছে এফেক্টেড হওয়ার চান্স হচ্ছে আপনার অ্যানালগ সিগন্যালে বেশি থাকে, যার কারণে এখানে ডিসটরশন বেশি হয়। বাট যদি আপনি চিন্তা করেন যে আমি ডিজিটাল সিগন্যাল যদি ট্রান্সমিট করি, তো ডিজিটাল সিগন্যালে অনলি আপনার দুটো লেভেল থাকতেছে, তাই না? হায়ার অ্যান্ড লোয়ার। আর আপনি ডিজিটাল সিগন্যাল তো একবারে পাচ্ছেন না, আপনি ডিসক্রিটে কনভার্ট করে পাঠাচ্ছেন। দেখেন যখন আমি সিগন্যাল ট্রান্সমিট করে দিই, রিসিভারের কাছে কিন্তু কোনো ইনফরমেশন থাকে না। আমি যদি নর্মালি সিগন্যালের রেসপেক্টে যদি বলি যে আপনি ধরেন সাইনোসয়েডাল পাঠাচ্ছেন, না কি আপনি স্কোয়ার পাঠাচ্ছেন, না ট্রায়াঙ্গুলার পাঠাচ্ছেন, এটা কিন্তু রিসিভারের কাছে ওই ইনফরমেশন থাকে না যে আমি কি ওয়েভ পাঠাইছি, ঠিক আছে? রিসিভার ধরেন রিসিভ করবে কিছু স্যাম্পল ডাটা, ওইগুলোর উপর ভিত্তি করে সে হচ্ছে আপনার সিগন্যালটাকে জেনারেট করে, রিজেনারেট করে আসলে, হ্যাঁ। তো এখানে আপনি স্যাম্পলিং যত বেশি করবেন, সিগন্যালে আমরা স্যাম্পলিং নিয়ে খুব একটা ডিসকাস করি নাই, আছে আমাদের এই কোর্সেরই পার্ট, বাট একটু পরে গিয়ে ওই জিনিসগুলো আমরা পাবো, হ্যাঁ। তো ধরেন একটা ছোট্ট এক্সাম্পল দিই। এটা তো ডিজিটাল সিগন্যাল প্রসেসর ব্লক ডায়াগ্রামের সাথে মিল আছে কিছুটা অবশ্যই, কারণ ডিজিটাল সিগন্যাল প্রসেসিং শুরু করবেন কি দিয়ে? ডিজিটাল সিগন্যাল জেনারেট করতে হবে, তারপর তাকে প্রসেসিং করতে হবে। সো ওটার একটা পার্ট হতে পারে। আচ্ছা, ধরেন আমি এরকম একটা অ্যানালগ সিগন্যাল ট্রান্সমিট করছি, ঠিক আছে? তাহলে আগে আমরা একে তো স্যাম্পলিং করি, কোয়ান্টাইজেশন করি, তারপর হচ্ছে কোডিং করি, করে তারপর ট্রান্সমিট করি। এখন ধরেন আমি হচ্ছে স্যাম্পলিং করলাম কম, ঠিক আছে? আমি শুধু এই তিনটা স্যাম্পল নিয়ে ওকে ট্রান্সমিট করে দিলাম। করে দেওয়ার পর রিসিভারের কাছে আছে শুধুমাত্র তিনটা স্যাম্পল ডাটা, আর কিছুই নাই। তো এই স্যাম্পলের উপর বেস করেই হচ্ছে রিসিভার রিজেনারেট করবে সিগন্যাল। তাহলে জিনিসটা কেমন হবে? এরকম মানে আমি পাঠিয়ে দিলাম হচ্ছে ধরেন সাইনোসয়েডাল সিগন্যাল, হয়ে গেল হচ্ছে ট্রায়াঙ্গেল সিগন্যাল, তাহলে কিন্তু সিস্টেম লস, ঠিক আছে? অনেক ইনফরমেশন কিন্তু আমার এখানে হারিয়ে গেছে, হ্যাঁ। তো সেম জিনিসটা আপনি অ্যানালগ সিগন্যাল পাঠাইলেন, নয়েজ দ্বারা এতই এফেক্টেড হয়েছে, ধরেন ঘুরে গিয়ে আপনি কিছু খুঁজে পেলেন না, আসলে অ্যাকিউরেট সিগন্যাল আপনি পেলেন না। কিন্তু যখন আমি ডিজিটাল পাঠাচ্ছি, আমি ডিসক্রিট ভ্যালুগুলো বা স্যাম্পল ভ্যালুগুলো কিন্তু পাঠাচ্ছি তার কাছে। সো আমি এখানে যত স্যাম্পল ভ্যালু কালেক্ট করব, তত অ্যাকিউরেসি বাড়বে, হ্যাঁ। আমি যদি এখানে এই যে এখানে তিনটা স্যাম্পল না নিয়ে আমি যদি এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, আরো কয়েকটা স্যাম্পল যদি বেশি নিতাম, তাহলে 100% অ্যাকিউরেট না হইলেও হয়তো 90%, 80% কারেক্ট তো হতো, ঠিক আছে? সো ওই রকমই আসলে নয়েজ দ্বারা ডিজিটাল সিগন্যাল যতই এফেক্টেড হোক, আপনার লেভেলগুলো যদি আইডেন্টিফাই করতে পারি, যে আমার ধরেন একটা থ্রেশহোল্ড ভ্যালু যদি সেট করা থাকে যে এর উপরে গেলে তাকে আমি হায়ার ভ্যালু হিসেবে ধরবো, এর নিচে থাকলে লোয়ার হিসেবে বা জিরো হিসেবে আমি কাউন্ট করবো, হ্যাঁ। তো ওই সিস্টেম যদি আমি ফলো করি, তাহলে এই যে অ্যানালগ সিগন্যালগুলোকে রিট্রিভ করা বা রিজেনারেট করাটা ডিফিকাল্ট হয়, কারণ নয়েজ দ্বারা তাদের এফেক্টেড হওয়ার পসিবিলিটি বেশি থাকে। আর ওই দিক দিয়ে যদি ডিজিটাল সিগন্যাল আমি ট্রান্সমিট করি, তাহলে ইজিলি আমি লেভেলগুলোকে ডিটেক্ট করতে পারি, আইডেন্টিফাই করতে পারি, বুঝতে পারছেন? আর তার সাথে ওই যে স্যাম্পলের কিন্তু একটা রিলেশন আছে, যে আমি কতগুলো স্যাম্পল ট্রান্সমিট করছি, ঠিক আছে? তার উপর ডিপেন্ড করে আমার সিগন্যালকে সে ইজিলি রিজেনারেট করতে পারে। তো এই জন্য আপনাদেরকে একটু দেখতে বলছিলাম। আরও কিছু ব্যাপার আছে, যেমন ধরেন স্টোরেজের ইস্যুস আছে। আমরা নর্মালি স্টোরেজ করতে গেলে সিগন্যালকে ডিজিটালেই প্রেফার করি, কারণ ডিজিটাল সিগন্যালগুলো স্টোর করতে ক্যাপাসিটি আমার কম লাগে, এটা তো আমরা জানি, তাই না? বাট অ্যানালগ সিগন্যাল যদি স্টোর করতে যাই, তাহলে আমার স্টোরেজ ক্যাপাসিটি বেশি করতে হবে, ব্যান্ডউইথের একটা ইস্যুস আছে। তো এই ধরনের আরও কিছু ব্যাপার আছে, এগুলো আপনারা আবারও বললাম ক্লাস করবে ক্লাস নেক্সট বৃহস্পতিবার। আমি তো চাই প্রশ্নের উত্তর। বৃহস্পতিবার মানে অফ কেন? ওয়ান ও, বলেন।
শুনেন লস হয়ে গেল। ডিভাইসে তো নিজস্ব প্রসেস থাকে হ্যাঁ, ঠিক আছে, ল্যাবে তাহলে বাকি আছে। আচ্ছা আচ্ছা চলেন আমরা এখন চাই আমার সোর্স থেকে যে অ্যানালগ সিগন্যালটা জেনারেট হয়েছে সেটাকে আমি ডিজিটাল কনভার্ট করে সে ডিজিটাল সিগন্যালকে ট্রান্সমিট করতে চাই। এখন ডিজিটাল সিগন্যাল যখন আপনি ট্রান্সমিট করবেন নরমাল যে অ্যানালগ সিস্টেম আছে সেটা দিয়ে ট্রান্সমিট আপনি করতে পারবেন না, ঠিক আছে? তো তার জন্য আপনার সিস্টেমে কিছু চেঞ্জ আনতে হবে। দেখেন একটা জিনিস যদি তাকাই আমরা, আমাদের চ্যানেল ঠিক আছে, তারপরে হচ্ছে সোর্স যা সেগুলোও ঠিক আছে, কিছু কিছু প্যারামিটারে মিল আছে, কিছু কিছু জায়গায় চেঞ্জ আছে। যেমন ধরেন মডুলেটর বা ডিমডুলেটর তো আমরা ব্যবহার করবোই, কিন্তু অ্যানালগের ক্ষেত্রে যেই মডুলেটর আমরা ব্যবহার করতাম ডিজিটালের ক্ষেত্রে কিন্তু সেই মডুলেটর ব্যবহার করা যাবে না। কেন? কারণ অ্যানালগ সিগন্যালগুলোকে মডুলেশন করার জন্য আলাদা টেকনিক আছে যেগুলোকে বলা হচ্ছে অ্যানালগ মডুলেশন টেকনিক, আর ডিজিটালগুলোকে মডুলেশন করার জন্য ডিজিটালগুলো মানে হচ্ছে ডিজিটাল সিগন্যালগুলোকে মডুলেশন করার জন্য আলাদা মডুলেশন টেকনিক আছে, তার নাম হচ্ছে ডিজিটাল মডুলেশন টেকনিক। হ্যাঁ, যেমন ধরেন কিছু অ্যামপ্লিটিউড মডুলেশন নাম শুনেছেন হয়তো, তারপর হচ্ছে ফ্রিকোয়েন্সি মডুলেশন আর হচ্ছে ফেজ মডুলেশন, এগুলো সব হচ্ছে অ্যানালগ মডুলেশন টেকনিক। হ্যাঁ, আর এসকে, এফএসকে, পিএসকে, বিপিএসকে, কিউপিএসকে, হ্যাঁ, ওয়াম, এরকম অনেকগুলো মডুলেশন টেকনিক আছে। এগুলো সবই হচ্ছে ডিজিটাল মডুলেশন টেকনিক। সো ডিজিটাল সিগন্যালগুলো যখন আমরা পাস করব ওদেরকে মডুলেশন করতে হলে অবশ্যই আপনাকে ডিজিটাল মডুলেশন টেকনিকই ব্যবহার করতে হবে। তাহলে সিস্টেমে কোথায় চেঞ্জ আসছে দেখেন, সোর্স থেকে যে অ্যানালগ সিগন্যাল আসছে সেটাকে আগে আপনার কনভার্ট করে নিতে হবে, অ্যানালগ থেকে আগে ডিজিটালে কনভার্ট করে নিতে হবে। সেই জন্য আপনাকে ট্রান্সডিউসারটা অবশ্যই ইউজ করবেন, তার সাথে কি ব্যবহার করবেন, অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার। ঠিক আছে, আমাদের কোর্সের একটা পার্ট আছে কিভাবে আমরা অ্যানালগ সিগন্যালকে ডিজিটালে কনভার্ট করতে পারি। আপনারা কনভার্টার কিন্তু অলরেডি কখনো কখনো ব্যবহার করছেন, ডিজিটাল ইলেকট্রনিক্সে করছেন না? অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার, এডিসি, ডিএসি, কোথাও না কোথাও তো পাওয়ার কথা। পান নাই কোথাও? হ্যাঁ, কোথাও না কোথাও তো অবশ্যই পাইছেন। তা আমরা আসলে হয়তো আমরা ধরেন কোনো আইসি ব্যবহার করছি, ঠিক আছে, কিন্তু এখানে আমরা হচ্ছে কিভাবে ওই জিনিসটা কাজ করে সেই ভেতরের মেকানিজমটা হচ্ছে আমাদের এই কোর্স থেকে আমরা দেখব, ঠিক আছে, কিভাবে একটা সিগন্যালকে অ্যানালগ থেকে আমরা ডিজিটাল কনভার্ট করতে পারি। এই যে অলরেডি যে তিনটা নাম বললাম, স্যাম্পলিং, কোয়ান্টাইজেশন, এনকোডিং, এই তিনটা প্রসেস পার করেই আসলে আমরা অ্যানালগ থেকে ডিজিটালে কনভার্ট করি। আচ্ছা, তো আপনি অ্যানালগ থেকে ডিজিটাল কনভার্ট করে ফেললেন, দেন আপনাকে সোর্স এনকোডার ব্যবহার করতে হবে। কোনটার কাজ কি সেটা তো পরে আসছি। তারপর হচ্ছে আবার আপনার চ্যানেল এনকোডার লাগবে। তারপর ওই যে বললাম আপনার ডিজিটাল মডুলেশন টেকনিক ব্যবহার করতে হবে। এরপরে ওকে আবার ডিজিটাল থেকে অ্যানালগে কনভার্ট করে দেন চ্যানেল দিয়ে পাস করতে হবে। এইখানে একটা প্রশ্ন আছে, খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে কেন আমি এখানে আবার অ্যানালগ থেকে ডিজিটাল থেকে অ্যানালগে কনভার্ট করলাম? আপনাদের কাছে কি মনে হয়? সেম সিস্টেম ডিজিটাল যে বুঝা যায় ওয়্যারলেস হলে তো ম্যাডাম আমাদের ইয়াদি মানে ম্যাগনেটিক ওয়েভ হিসেবে পাঠাতে হবে। তার জন্য অবশ্যই আমাকে আগে আবার অ্যানালগ ফেরত যেতে হবে। যদি ওয়্যার্ড হয় মানে ওয়্যার দিয়ে যদি কানেকশন দেই, ডিজিটাল যদি ম্যাডাম ডিসি কারেন্টের কথা বলি, ডিসি কারেন্ট ম্যাডাম হচ্ছে সার্টেন অ্যামাউন্ট টাইম মানে দূরত্ব যাওয়ার পর সে আর যেতে পারে না, কারণ ওই অনেক পরিমাণে এনার্জি দরকার। অবশ্যই মানে আমার সোজা কথা ইলেকট্রিসিটিতে তো আবার আমার কনভার্ট করতে হবে, ইলেকট্রিক্যাল সিগন্যালে আবার আমাকে কনভার্ট করতে হচ্ছে, কারণ আমার যে কেবলগুলো আমি ইউজ করছি, হ্যাঁ, সেগুলো তো অবশ্যই আপনার ইলেকট্রিক্যাল সিগন্যালই পাস করতে পারবেন। আর যদি অপটিক্যাল হয় তাহলে অবশ্যই আপনাকে লাইট সিগন্যালে কনভার্ট করতে হচ্ছে, তাই না? তার মানে আমার এই পর্যন্ত যতই আমি ডিজিটাল সিগন্যাল নিয়ে কাজ করি না কেন, যখনই আমি চ্যানেলে আসতেছি তখনই আবারও কিন্তু আমাকে সেই অ্যানালগ সিগন্যালে ব্যাক আসতে হবে, কারণ আমার যে চ্যানেলগুলো আছে এগুলো শুধুমাত্র অ্যানালগ সিগন্যালই ক্যারি করতে পারবে। সো এই কারণে কিন্তু আমার এখানে আবার ডিজিটাল থেকে অ্যানালগে ব্যাক আসতে হবে, কনভার্ট করে তারপরে আমার চ্যানেল থ্রু দিয়ে পাস করব, তারপর এখানে আবার এসে অ্যানালগ থেকে ডিজিটালে কনভার্ট করে এই প্যারামিটারগুলো বা এই মডিউলগুলো দিয়ে পার করে এসে তারপরে আবার অরিজিনাল সিগন্যালে ব্যাক আসতে হবে, ঠিক আছে? আচ্ছা, তো এখানে আমাদের অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার লাগছে। তো আমরা নরমালি কনভার্টারের কাজ জানি যে সে শুধুমাত্র অ্যানালগ থেকে ডিজিটাল কনভার্ট করে পাঠিয়ে দিবে, হ্যাঁ, যেটা আমার কন্টিনিউয়াস সিগন্যাল ছিল সেটা হচ্ছে বাইনারি সিকোয়েন্সে সে কনভার্ট করে পাঠাবে। এরপর সে সোর্স এনকোডারের কাজটা
করে আর কি। ধরেন আমার এই যে ধরেন এখানে এই যে স্যাম্পল নিচ্ছি আমরা, স্যাম্পলগুলো আসলে কি বলতে পারবেন আমাকে কেউ? ভোল্টেজের ভ্যালু, এক্স্যাক্টলি। আমি এই যে আমার এই অ্যানালগ সিগন্যাল থেকে ধরেন এখানে আমার 5 ভোল্টের একটা সিগন্যাল আছে, এখান থেকে আমি যে স্যাম্পলগুলো নিছি ধরেন এটা হবে হচ্ছে আমার 4, এটা ধরেন হলো আমার 3.5, এরকম কিছু একটা হলো। তার মানে এখান থেকে কিন্তু আমি ভোল্টেজটা কালেক্ট করছি, ঠিক আছে? তারপর এই ভোল্টেজগুলোকে আমি কি যখন হচ্ছে ডিজিটালে কনভার্ট করে ফেলছি তখন কিন্তু ওকে কোনো একটা কোড দিয়ে হয়তো আমি রিপ্রেজেন্ট করতেছি। 2 বিটের পিসিএফ যদি হয় তাহলে হয়তো ধরেন কথা এরকম কিছু একটা হবে যে আমার 3.5 কে আমি রিপ্রেজেন্ট বা ট্রান্সমিট করছি 01 নামক কোড দিয়ে, বুঝছেন? তারপর ধরেন আমি 4 কে ধরেন করতেছি হচ্ছে 10, এটাকে ধরেন করতেছি আমি 11, এরকম কিছু একটা আর কি। কারণ প্রত্যেকটা ভোল্টেজের রেসপেক্টে কিন্তু আমার বাইনারি কোড যাচ্ছে, হ্যাঁ? এই কোডগুলো দিয়ে তারপর আমরা আবার লাইন কোডিং করি, লাইন কোডিং করে তারপরে হচ্ছে ওদেরকে ট্রান্সমিট করি, হ্যাঁ? লাইন কোডিংও আমরা শিখবো, দেখি কতটুকু পারি। এখন এই যে আমি কোড জেনারেট করছি, এই কোডগুলো যখন আমি ট্রান্সমিট করছি তখন আমার সোর্স এনকোডারের প্রয়োজন হচ্ছে, কারণ আমি যে বিটগুলো দিয়ে ট্রান্সমিট করছি ফাইল সাইজকে কম্প্রেস করার জন্য। বুঝতে পারছেন? দেখেন এখানে বলা আছে কম্প্রেস দ্য ডেটা ইনটু মিনিমাম নাম্বার অফ বিটস। আমরা কিন্তু অলরেডি এগুলো ইউজ করি, ওই যে ফাইল সাইজ কমাই না, আমরা ফাইল সাইজ রিডিউস করি। ধরেন কোথাও আমার ফাইল কিছু আপলোড করার দরকার, ফাইল সাইজ বেশি হয়ে গেছে, তারপর আমরা কম্প্রেস করি। এখান থেকে কি করি? এক্সেস বিট যেগুলো আছে সেগুলো আমরা রিডিউস করি। আমার অরিজিনাল ডাটাকে কোনোভাবে যাতে হ্যাম্পার্ড না হয়, অরিজিনাল ডাটা ঠিক রেখে যতটুকু বিট আমার কমানো যায় সেই বিটগুলো আমরা রিডিউস করি। এটার জন্য বেশ কিছু টেকনিক আছে, এই যে হফম্যান কোডিং বলে, তারপর হচ্ছে ল্যাম্বোজিভ, তারপর হচ্ছে যে রান লেন্থ কোডিং, এরকম কিছু কোডিং ব্যবহার করতে হয়, হ্যাঁ? এই কোডিংগুলো করে আমরা হচ্ছে এই যে যখন ধরেন আমি এই স্যাম্পলগুলো ট্রান্সমিট করব, ধরেন তখন আমার বিট সিকোয়েন্স এরকম কিছু একটা হতে পারে, ঠিক আছে? কথা বললাম। এই যে এতগুলো বিট আমি ট্রান্সমিট করছি, যত বিট লাগবে তত আমার ব্যান্ডউইথের ইস্যুস আছে না এখানে, যত বিট আমি দিব তত আমার স্পেস বেশি লাগছে, ব্যান্ডউইথ বেশি লাগছে। তো এখন আমার লিমিটেড ব্যান্ডউইথ যেখানে, যেমন ধরেন আমি যদি লজিক্যাল কানেকশনের কথা, ফিজিক্যাল কানেকশনের কথা যদি বলি, মানে ওয়্যার্ড কানেকশনের কথা বলছি আর কি। সো লং ডিসটেন্স না, শর্ট ডিসটেন্সের কথা যদি বলি, আমার ধরেন আসেন এখানে ব্যান্ডউইথের একটা ব্যাপার থাকে না। ধরেন আপনি কোয়েক্সিয়াল দিয়ে আমরা কি সিগন্যাল ট্রান্সফার করি না, কোয়েক্সিয়াল কেবল, তারপরে হচ্ছে টুইস্টেড পেয়ার। আজকে পরের পার্ট এটা ছিল আর কি, চ্যানেল আগে শুরু করতে পারবো কিনা জানি না, ট্রান্সমিশন ভুল আছে। আচ্ছা দেখো, সো আমরা যখন শর্ট ডিসটেন্স, বারবার আজকে কথা জড়ায় আসছে, শর্ট ডিসটেন্সে যখন আমরা হচ্ছে সিগন্যাল ট্রান্সমিট করি, আমরা হচ্ছে লাইন কোডিং করি, ঠিক আছে? যাতে আমার ব্যান্ডউইথের শর্টেজ থাকলেও আমি ওই কম ব্যান্ডউইথ দিয়ে বেশি সিগন্যাল ট্রান্সমিট করতে পারি, ঠিক আছে? তো এই ক্ষেত্রে আমরা হচ্ছে চেষ্টা করি বিট যত রিডিউস করানো যায়, যত কম বিটে আমি বেশি সিগন্যাল ট্রান্সমিট করতে পারি। দ্যাটস ওয়াই আমরা হচ্ছে এরকম বেশ কিছু কোডিং ব্যবহার করি, করে আমাদের ওই ফাইল সাইজকে ছোট করে ফেলি। সো সোর্স এনকোডারের কাজই হচ্ছে আপনি আগে যে বিটে কনভার্ট করে ফেলছেন, কনভার্টার দিয়ে দেন যাচ্ছে হচ্ছে সোর্স এনকোডিং এ গিয়ে সে হচ্ছে বিট সাইজকে রিডিউস করে ফাইল সাইজকে কমিয়ে দেন হচ্ছে চ্যানেল এনকোডারের কাছে পাঠাচ্ছে। বুঝতে পারছেন? সো এটার মেইন গোল হচ্ছে রিডান্ডেন্সি বা আননেসেসারি এক্সেস বিটগুলো যাতে ট্রান্সমিট না হয়। কারণ এক্সেস বিট যত ট্রান্সমিট হবে আমার হচ্ছে সময়ও বেশি লাগবে, আমার হচ্ছে ব্যান্ডউইথও বেশি লাগবে। সো দেখা গেছে যে যেই বিটটা আমরা ট্রান্সমিট না করলেই হচ্ছে, তাহলে ওটাকে আমি কেন ট্রান্সমিট করব? ফ্রিকোয়েন্সির ইস্যু আছে, আমরা সামনের দিকে আগাইলে দেখব, হ্যাঁ? আপনারা হচ্ছে স্পেকট্রাম বুঝি, ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম, হ্যাঁ? আচ্ছা সামনে আসবে।
আপাতত এইটুকু বুঝেছি। হ্যাঁ, যে শরীরটা খারাপ হয়ে যেতেছে। না, অসুবিধা নেই। ঠিক আছে, সো সোর্স এনকোডার আমাদেরকে হেল্প করছে যে আমরা হচ্ছে না, অসুবিধা নেই। আচ্ছা, নিচে আছে, আমার ডেস্কে আছে। না, দেখি আমি বেশিক্ষণ নাই ক্লাসে। সো ব্যান্ডউইথ যাতে আমরা ইফেক্টিভলি ইউটিলাইজ করতে পারি সেটাতে আমাদেরকে হেল্প করে হচ্ছে সোর্স এনকোডার। হ্যাঁ, আচ্ছা, তো দেখেন আমরা কোথায় কোথায় আসলে সোর্স কোডিংটাকে ব্যবহার করি, যেমন টেক্সট কম্প্রেশনে, তারপরে হচ্ছে ইমেজ কম্প্রেশনে, অডিও ফাইল, ভিডিও ফাইল, এগুলো কম্প্রেস করতে আমরা হচ্ছে সোর্স এনকোডিং ব্যবহার করি। যেমন ধরেন ওই যে ওখানে লেখা আছে MP3, চিনি না সবাই আমরা? হ্যাঁ, তারপরে হচ্ছে ওই যে দেখেন JPG, জিপ করে পাঠাই আমরা। এই ফাইলগুলো কিন্তু আমরা ব্যবহার করি। যদি সময় পাই, যদি দু একটা কোডিং যদি ইন্ট্রোডিউস করতে পারি তাহলে চেষ্টা করব করার। যেহেতু ওই যে আমরা যখন ফাইল কম্প্রেস করি, হ্যাঁ, কম্প্রেস করে ট্রান্সমিটের জন্য কম্প্রেস করতেছি বা ফাইলটা ছোট হয়, পরে আবার আমি অ্যাকচুয়াল রেজাল্টটাই পাইতেছি। হ্যাঁ, তাহলে মানে ওখানে কিছু আবার পরে যখন পরে আমরা অ্যাড করা হচ্ছে। হ্যাঁ 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 হ্যাঁ। কিন্তু মানে আমরা তাহলে যদি এই ছোট জিনিস দিয়ে এই ফাইল পুরোপুরি জানা যায় তাহলে আমরা বড় ইউজ করলাম কেন প্রথমেই বড় ইউজ করলাম কেন? আপনি তো প্রথমেই যতগুলো বিট আপনার প্রয়োজন, হ্যাঁ, যেমন ধরেন আমরা কোডিং যখন করতেছি, কোডিং এ গিয়ে কিন্তু আপনি বিট কোনোভাবে কমাতে বাড়াতে পারতেছেন না, সেটা কিন্তু আপনার একটা টেকনিক ফলো করেই যাচ্ছে এবং ইউনিফর্ম টেকনিক। যেমন ধরেন আমি যদি এখানে 2 বিটের PCM যদি ব্যবহার করি, তার মানে আমার একটা স্যাম্পলকে রিপ্রেজেন্ট করতে গেলে আমার 2টা বিট অবশ্যই ব্যবহার করতে হচ্ছে। এখানে কিন্তু আপনার বিট কমানোর কোনো সুযোগ নাই। আবার আপনি যদি 3 বিটের PCM, এখন কথাগুলো বুঝবেন কিনা, 3 বিট PCM মানে বুঝাচ্ছি আমি পালস কোড মডুলেশন ব্যবহার করে ওকে অ্যানালগ থেকে ডিজিটালে কনভার্ট করছি, কিন্তু এখানে প্রত্যেকটা স্যাম্পলকে রিপ্রেজেন্ট করতে আমি 3 বিট ব্যবহার করব, 000 001 এরকম। তো এখন এখানে তো আপনার ইউনিফর্ম কোডিং ব্যবহার করতে হবে। ধরেন আপনি কোন স্যাম্পলকে রিপ্রেজেন্ট করতে গেলে 2 বিট লাগছে, কোনটাকে কম্প্রেস রিপ্রেজেন্ট করতে 3 বিট লাগছে, এরকম কিন্তু করতে পারবেন না। আবার এখানে আপনি যে বিট কমাবেন বাড়াবেন এটাও কিন্তু আপনার বা আমার মন মতো না, এটাও কিন্তু ডিপেন্ড করতেছে আমার সিগন্যালের উপরে। বুঝতে পারছেন? এই সামনের দিকগুলো আগাইলে এই জিনিসগুলো হয়তো আরেকটু ক্লিয়ার হবে যে আমি কয়টা স্যাম্পল নিব এবং স্যাম্পলগুলোকে আবার রিপ্রেজেন্ট করতে গেলে আমার কত বিটের প্রয়োজন, এগুলার কিন্তু প্রত্যেকটারই একটা করে রুলস আছে। তো আমি শুরুতেই চাইলে কিন্তু কম বিট ধরতে পারবো না। আমি বুঝাতে পেরেছি কিনা জানি না। ধরেন আপনার সিগন্যালের ফ্রিকোয়েন্সি যদি বেশি থাকে, ঠিক আছে, হায়ার ফ্রিকোয়েন্সি সিগন্যালগুলো নরমালি আমরা রিয়েল লাইফে যে সিগন্যালগুলো ব্যবহার করি ওগুলোতে ফ্রিকোয়েন্সি অনেক বেশি থাকে। সো ওই হায়ার রেঞ্জের ফ্রিকোয়েন্সিগুলোকে আপনি যখন ট্রান্সমিট করতে যাবেন তখন কিন্তু আপনার হচ্ছে স্যাম্পলিং করতে হয় অনেক বেশি। নরমালি যদি ইফিশিয়েন্ট ট্রান্সমিশন চান তাহলে আপনার সিগন্যালের ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি যত তার দ্বিগুণ পরিমাণ হচ্ছে স্যাম্পল ডাটা কালেক্ট করতে হয়। বুঝতে পারছেন? তার মানে ওখানে স্যাম্পলিং রেট থাকে হাই। তো যখন স্যাম্পলিং রেট হাই থাকে তখন ওই স্যাম্পলগুলোকে রিপ্রেজেন্ট করতে গেলে এমনও হয় অনেক সময় ধরে 4 বিট 5 বিট 10 বিটও লাগতে পারে। তা আপনি চাইলেই সেখানে আমি 2 বিট দিয়ে আমার স্যাম্পলগুলোকে রিপ্রেজেন্ট করতে পারি না। এটা মানে যখন আমরা PCM করব তখন আরেকটু ক্লিয়ার হবে না আপনারা। হ্যাঁ, সো আপাতত মনে রাখুন যে ইনিশিয়ালি আমরা চাইলেই আমাদের বিটগুলোকে রিডিউস করতে পারছি না, সেই কারণেই আমাদেরকে হচ্ছে চ্যানেল সোর্স কোডিং ব্যবহার করতে হবে। ঠিক আছে, একটু আপাতত এই জিনিসটা পজে রাখেন। আমার মনে হয় যখন আমরা হচ্ছে কনভার্টারে যাব তখন এটা ক্লিয়ার হবে। হ্যাঁ, আচ্ছা, এরপরে আমরা আসি হচ্ছে চ্যানেল এনকোডার। তাহলে চ্যানেল এনকোডারের কাজ কি? এটা আমাদেরকে হেল্প করবে আমরা ট্রান্সমিশন করতে গেলে কোনো বিটের মধ্যে যদি কোনো ইরর থাকে তাহলে সেই ইররটাকে ডিটেক্ট এবং কারেক্ট করতে আমাদেরকে হেল্প করবে হচ্ছে চ্যানেল এনকোডার। এখানে আমরা কিন্তু 2টা এনকোডার ব্যবহার করতেছি, 2টার কাজ কিন্তু দুই রকম। সোর্স এনকোডার কি করতেছে?
এক্সেস বিটগুলোকে রিডিউস করে দিচ্ছে। আর চ্যানেল এনকোডার কি করবে? যদি ওই জায়গাতে কোনো বিট মিস হয় বা হ্যাঁ, এরর যদি থেকে থাকে, কোনো বিট যদি হারিয়ে যায়, যেমন দেখেন আমি সোর্স কোডিং এ যখন আমি বিট কম্প্রেস করে দিচ্ছি ওখানে একটা এরর হতে পারে, পারে না? সো ওই এররটাকে ডিটেক্ট করবে পরের এন্ডে এসে। যদি এরর কিছু ডিটেকশন হয়ে যায় তাহলে সে ওটাকে কারেকশন করে দেন ট্রান্সমিট করবে। এই জন্য দেখেন ডিজিটাল সিগন্যাল ট্রান্সমিট করা, এই যে সিকিউরিটির যে ইস্যুস আছে, হ্যাঁ, এটা কিন্তু এটার সাথে রিলেটেড। যে আপনার যদি এখানে কম্প্রেশনে গিয়ে কোনো ধরনের এররও বের হয় তো ইজিলি ট্রান্সমিটার এন্ডেই ওটা ডিটেক্ট করা পসিবল, যার কারণে এখানে অ্যাকিউরেসিটা অ্যানালগের তুলনায় বেশি ডিজিটাল সিগন্যাল ট্রান্সমিট করা। বুঝতে পারছেন? তো এইখানে আমরা বেশ কিছু কোডিং ব্যবহার করি, করে হচ্ছে এই এরর চেকিং এবং কারেকশনের কাজটা করি। সো দেখেন চ্যানেল কোডিং এর কিছু উদ্দেশ্য আছে, যেমন আমরা এররকে ডিটেক্ট করি এবং কারেক্ট করি, এটা একটা ব্যাপার। তারপরে হচ্ছে যদি নয়েজের এগেইনস্টে সে হচ্ছে কি করতে পারে, দেখেন ডেটা রোবাস্টনেস, হ্যাঁ, এটা কি বলেন তো? কি বলেছে দেখেন, ইনক্রিজ রোবাস্টনেস এগেইনস্ট নয়েজ এন্ড ইন্টারফারেন্স ইন দ্য কমিউনিকেশন চ্যানেল। নয়েজের এগেইনস্টে সিগন্যালের শার্পনেসটা বাড়াতে হবে। হ্যাঁ, যাতে হচ্ছে ইন্টারফারেন্স হলেও সিগন্যাল যাতে ডিসটরশনটা কম হয়। দেখেন ডিজিটাল সিগন্যাল যে নয়েজ দ্বারা ডিসটরশন হয় না তা কিন্তু না, হ্যাঁ, বাট প্রবাবিলিটিটা কম, বা হলেও সেখানে আপনি কারেকশনের এনাফ সুযোগ পাবেন, ইজিলি সেগুলোকে আপনি ডিটেক্ট করতে পারবেন এবং কারেক্ট করতে পারবেন। ঠিক আছে? সেই জন্য দেখেন আপনার সিস্টেমের ইফিশিয়েন্সি বাড়াতে হেল্প করে। তারপরে হচ্ছে আর কি বলছে, এনহান্স দ্য পারফরম্যান্স অফ ওয়্যারলেস স্যাটেলাইট অর ডিপ স্পেস কমিউনিকেশন। আচ্ছা, তারপরে চ্যানেল তো আমরা এর আগেও যেটা করেছিলাম অ্যানালগের ক্ষেত্রে চ্যানেলটা সেমই থাকছে, সো চ্যানেল আর আগাচ্ছি না। এরপরে আসি যদি ডিজিটাল ডিমোডুলেটরের কথা, সো এখানে আমরা ডিজিটাল ডিমোডুলেশন টেকনিক ব্যবহার করব। ঠিক আছে? আচ্ছা, এখানে দেখেন চ্যানেল ডিকোডার কি করবে। The channel decoder after detecting the sequence does some error correction. আমরা যখন রিসিভার এন্ডে এসে সিগন্যাল রিসিভ করি তখন কিন্তু এরকম বিট সিকোয়েন্স রিসিভ করি ডিজিটালের বেলা। ঠিক আছে? বিট সিকোয়েন্স রিসিভ করি। সো এখানে হচ্ছে চ্যানেল ডিকোডার আমাদেরকে দেখেন ওই পাশে লাস্ট এন্ডে ছিল মডুলেটরের আগে হচ্ছে চ্যানেল এনকোডার ছিল। সেম হচ্ছে স্যার সো এখানে আবার চ্যানেল ডিকোডার একই কাজ করবে, সে হচ্ছে এররকে ডিটেক্ট করার চেষ্টা করবে এবং এরর থাকলে সেগুলোকে হচ্ছে কারেক্ট করবে। এবং এই যে দেখেন কিছু বিট আমি রিডিউস করে আসছিলাম না, হ্যাঁ, সে এখানে সে কি করবে, কিছু বিট আবার অ্যাড করবে। ঠিক আছে? কিছু রিডান্ডেন্ট বিট অ্যাড করবে। এখন র্যান্ডমলি অ্যাড করলে কিন্তু হবে না, যখন এই টেকনিকগুলো আপনি দু একটা জানবেন তখন এই জিনিসগুলো বুঝতে আরো সহজ হবে। তো এটার জন্য আসলে কোডিং জানতে হবে কিছু, মানে এটা হচ্ছে আপনার ওই যে সি এর কোডিং না, হ্যাঁ, এগুলা কিছু যে কিছু নাম দেখলেন না, দু একটা একটু সার্চ করে দেখেন, কিছু এখানে কোডিং আছে, হ্যাঁ, সফটওয়্যার কোডিং বা এটা কিছু কোডিং আছে যেগুলো বিটগুলো নিয়ে কাজ করে। দেন যদি সোর্স ডিকোডারে আসি, তো সোর্স ডিকোডার এখানে যেটা করবে দেখেন, the resultant signal is once again digitized by sampling and quantizing so that the pure digital output is obtained. এখানে যে প্রসেসগুলো পার হয়ে আসি রিসিভার এন্ডে গিয়ে জাস্ট রিভার্স হয়ে তারপরে হচ্ছে আবার আমাদের অরিজিনাল আউটপুট জেনারেট করে। ঠিক আছে? সো অ্যানালগটা যারা বুঝছেন আশা করি ডিজিটালটাও বুঝবেন, এটা একটু যারা করে নিয়েন বাকিগুলা